আসসালামু আলাইকুম। আহ, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? যদি আরেকবার একটু আমাকে একটু যদি সাড়া দিতেন কেউ। ডিসচার্জ শোনা যাচ্ছে, তবে আপনি একটু মাইক্রোফোনের কাছাকাছি বললে আর একটু হয়তো লাউডলি শোনা যাবে। ওকে। আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী প্রিয় ভাই বোন বন্ধু, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। ইজেপির আজকের এই ফ্রি সেমিনার ক্লাসের আয়োজনে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি আলমগীর কবির, রাইটার, ডেইলি 1 আওয়ার ইংলিশ অ্যান্ড পার্টস অফ ইকুয়াল গ্রামার। সেই সাথে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ইজেপি প্রতিষ্ঠানকে। অবশ্যই বাংলাদেশের একটি বড় প্রতিষ্ঠান, সেই সঙ্গে ব্যাপকভাবে সাড়া পেয়েছে অলরেডি সারা বাংলাদেশে। ইনশাল্লাহ আমি আশা করছি সামনে আরো ভালো সাড়া পাবে। আর ইজেপির বেশ কিছু ক্লাস আমি নিজেও দেখেছি যে অত্যন্ত কোয়ালিটিফুল, এবং আমরা ওপেনলি প্রশ্ন করতে পারি, এই বিষয়টা আমাকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করেছে। আমি আশা করছি আজকে যারা ক্লাসটি দেখছেন তাদেরকেও অ্যাট্রাক্ট করবে। আজকের ক্লাসের আলোচনার বিষয়টা কি হবে এটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ক্রমান্বয়ে। আমি আশা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ইংরেজি আমাদের কিভাবে পড়া উচিত, কিভাবে পড়াশোনা করলে আমরা একই সঙ্গে বিভিন্ন চাকরির পরীক্ষা, যেমন বিসিএস এবং স্পেশালি আমাদের ব্যাংকে রিটার্ন থাকে, এই বিষয়গুলো কিভাবে কাভার দেওয়া যায়, এই বিষয়গুলো আমি আলোচনা করব। তো ডিলাই না করে আমরা আলোচনায় চলে যাচ্ছি। এখানে প্রথমে আমি একটি সেন্টেন্স দিচ্ছি, এই সেন্টেন্সের মধ্য দিয়েই আমি আমার আলোচনা শুরু করতেছি। ওকে, এখানে আপনারা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছেন। সেন্টেন্সটি হচ্ছে নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা। আপনারা একটু সবাই খেয়াল করেন যে এইখানে কিন্তু এইটুকুতেই এই সেন্টেন্স কিন্তু শেষ হয়েছে। এই সেন্টেন্সকে কিভাবে ইলাবোরেট করা যায়, এই সেন্টেন্সটাকে কিভাবে বড় করা যায়, আমরা আগে এইটা দেখব। আপনারা ক্লাসের মধ্য দিয়েই বুঝতে পারবেন যে আমি কোন বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। এই সেন্টেন্সটাকে বড় করতে গেলে আমাদের ইংরেজি গ্রামারের বা পার্টস অফ স্পিচ থেকে কোন টপিকের সাহায্য নিলে এই বাক্যটাকে সহজেই বড় করা যায়। আপনারা কমেন্ট বক্স অথবা আপনারা একটু কেউ যদি মাইকটা ওপেন করে বলতেন যে স্যার এই বাক্যটাকে আমরা কিভাবে ইলাবোরেট করতে পারি, কোন পার্টস অফ স্পিচ এর সাহায্য নিয়ে। ওকে, এখন একটু খেয়াল করেন সবাই যে ফ্রম দ্য শাকলস, আমি এখানে একটা প্রেপোজিশন ইউজ করেছি যে ফ্রম, এরপরে অফ অ্যাপার্থেইড, তারপরে আরেকটা প্রিপোজিশন নিয়েছি অ্যাপার্থেইড শব্দটাকে যুক্ত করেছি। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি ইংরেজি যে কোনো ছোট বাক্যকে যদি আমরা বড় করতে যাই তাহলে কিন্তু আমাদের প্রেপোজিশন খুব ভালো একটা আমাদের মানে সার্ভিস দিয়ে থাকে। প্রিপোজিশন প্রিপোজিশন যুক্ত করে আমরা ছোট বাক্যকে অনেক বড় করতে পারি, এই বাক্যটাকে আমরা আরো বড় করতে পারবো। এখন কথা হচ্ছে এই বাক্যটার সঠিক অর্থ, এই বাক্যটার সঠিক অর্থ করতে গেলে আমাদের, যেমন 40তম বিসিএস একটি প্যাসেজ এসেছিল যে ইংলিশ থেকে বাংলা করতে হবে। আমরা অনেকেই আমাদের দেশে সবচেয়ে বড় যে সমস্যাটা, আমরা হচ্ছে বাংলা থেকে ইংলিশে সঠিকভাবে অনুবাদ করা এবং ইংলিশ থেকে বাংলা সঠিকভাবে অনুবাদ করা আমাদের কাছে অনেকটা বিষয়টি দুর্বোধ্য হয়ে পড়ে। আজকের এই ক্লাসের মধ্য দিয়ে এটাই আমাদের ইনশাল্লাহ সমাধান হবে। ওকে, এখন এখানে একটু আমরা খেয়াল করি, শাকলস অফ অ্যাপার্থেইড এই বাক্যটার অর্থ কি হবে। দয়া করে একটু কেউ আপনাদের মাঝে কেউ একটু কাইন্ডলি আপনাদের মাইকটা ওপেন করেন, একটু আমার সঙ্গে একজন কথা বলেন অথবা চ্যাট বক্সে একটু আমাকে বলেন। আহ, এই যে মিউট এখন আপনারা আনমিউট করতে পারবেন। ওকে, এই সেন্টেন্সটার একটু অর্থটা একটু আমরা করি।
শাকলস অফ অ্যাপার্থাইড, এই এই অংশটুকুর অর্থ কেউ আমাকে একটু মাইকটা ওপেন করে একটু বলেন। শাকলস অফ বর্ণবাদের শিকল। বর্ণবাদের শিকল। শিকল। এখন হ্যাঁ, এই জায়গায় কিন্তু আমরা অনেকেই কি করি, যে শিকলের বর্ণবাদ আমরা সাধারণত অর্থ করি যে নেলসন ম্যান্ডেলা পরিচালনা করতেন সাউথ আফ্রিকাকে, এইভাবে অর্থ করি। অ্যাকচুয়ালি একটা বড় প্যাসেজকে বা বড় সেন্টেন্সকে কি আমরা এইভাবে অ্যান্সার মানে এইভাবে অর্থ করতে পারবো? সুতরাং অর্থ করার জন্য আমাদের প্রিপজিশনটা খুব গুরুত্বপূর্ণ। কিভাবে অর্থ করতে হবে? প্রিপজিশনের পরের যে শব্দ আছে এই শব্দের অর্থ আগে করতে হবে, এবং প্রিপজিশনের পূর্বের যে শব্দ আছে এটা অর্থ করতে হবে পরে। এটা আমাদের অনুবাদের একটা বেসিক একটা নিয়ম। এবং আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমরা জানি যে প্রিপজিশন শব্দের অর্থ হচ্ছে পূর্বের অবস্থা বা পদান্বয়ী অব্যয়। কার পূর্বে বসে? অবশ্যই কোনো নাউন অথবা নাউনের প্রোনাউন অথবা নাউন ফ্রেজ অথবা নাউন ক্লোজ এর পূর্বে বসে, সেটাই হচ্ছে প্রিপজিশন। আর প্রিপজিশন সবসময় অর্থ দিবে তার পরের নাউনের সঙ্গে। আর প্রিপজিশন সহযোগে আপনাদের একটু মাইকটা অফ করবেন প্লিজ। এখানে অফ অ্যাপার্থাইড, এখানে আমরা একটা বিষয় খেয়াল করতে পারছি যে প্রিপজিশন সবসময় অর্থ দিবে কার? তার পরের শব্দের সঙ্গে। ওকে, বাংলা অর্থ আমরা বাংলা অর্থ কিভাবে করব এটা দেখি। বাংলা অর্থ করার সময় আমাদের প্রথমে একটা বিষয় আমাদের ফলো করতে হবে, কি? বাংলা বাক্যের গঠন। আমরা জানি বাংলা বাক্যের গঠন কেমন হয়। প্রথমে সাবজেক্ট, তারপরে হয় অবজেক্ট, এরপরে হয় হচ্ছে ভার্ব। তাহলে বাংলা বাক্যের ভার্ব কোথায় হয়? বাংলা বাক্যের ভার্ব হয় সেন্টেন্সের শেষে। তাহলে ইংরেজি থেকে বাংলা করার সময় অবশ্যই আমাদের কি করতে হবে? ইংরেজি বাক্যের যে ভার্ব থাকে সেটার অর্থ করতে হবে বাক্যের শেষে। আর প্রথমে অর্থ করতে হবে সাবজেক্ট, তারপরে অবজেক্টের অংশের অর্থ করতে হবে কিভাবে? প্রথমে অর্থ করতে হবে সাবজেক্টের, তারপরে অবজেক্টের অংশে যতটুকু আছে ভার্বের পরে সম্পূর্ণটুকুর অর্থ করতে হবে কিভাবে? শেষের প্রিপজিশন থেকে অর্থ করতে করতে ভার্বের কাছে আসবো, ভার্বের অর্থ করব সবার শেষে। তাহলেই কিন্তু সেন্টেন্সের একটা সুন্দর একটা অর্থ আসবে। একটু খেয়াল করেন, নেলসন ম্যান্ডেলা বর্ণবাদের শিকল থেকে, আমরা জানি ফ্রম মানে থেকে, দক্ষিণ আফ্রিকাকে পরিচালনা করতেন। এখানে টেন্সের একটা বিষয় আছে, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে। ওকে, আমি আশা করছি আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন। ওকে, আমাদের মেইন আলোচনার বিষয় হচ্ছে আজকে প্রিপজিশন এবং ইম্পর্টেন্স অফ প্রিপজিশন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে প্রিপজিশনের গুরুত্ব কি। প্রথম কথা হচ্ছে টু ট্রান্সলেট সেন্টেন্স বি টু ই টু বি, অর্থাৎ ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা এলিমেন্টস। তারপর টু ইলাবোরেট সেন্টেন্স, আমরা একটু আগেই দেখলাম যে কিভাবে সেন্টেন্সকে বড় করা হয় এবং কিভাবে একটা সেন্টেন্সের বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা অর্থ করতে হয়। ওকে, টু কারেক্ট সেন্টেন্স, এবং সেন্টেন্সকে সঠিক করার ক্ষেত্রে যেমন পিন পয়েন্ট এরর আছে, এরকম অনেক ধরনের আমাদের ভুল থাকতে পারে, তার মধ্যে একটা হচ্ছে প্রিপজিশন কারেকশন। আমি আশা করছি আপনারা ইম্পর্টেন্স অফ সেন্টেন্স বুঝতে পেরেছেন, প্রিপজিশন বুঝতে পেরেছেন। এখন ইংলিশ থেকে বাংলা আমরা একটা সেন্টেন্স নেব, এই সেন্টেন্সটাকে আমরা ইংলিশ থেকে বাংলা করব। তার পূর্বে আমরা জেনে নেব যে কিভাবে ইংলিশ থেকে বাংলা একটা নিয়ম অনুসারে করা যায়, যেটা করলে আমরা যে কোনো ধরনের বড় সেন্টেন্সকে আমরা ইংলিশ থেকে বাংলায় রূপান্তর করতে পারবো। প্রথম কথা হচ্ছে সাবজেক্টের অংশের অর্থ করতে হবে। আমরা একটু পূর্বে আমি এই কথা বলেছি আপনাদের। এরপরে কি করতে হবে? ভার্ব, অর্থাৎ এরপরে ভার্বের পরের অংশের অর্থ করতে হবে শেষের প্রিপজিশন থেকে, খুবই গুরুত্বপূর্ণ কথা। তারপরে কি করতে হবে? শেষের প্রিপজিশন থেকে অর্থ করতে করতে কোথায় আসতে হবে? ভার্বের কাছে, এবং ভার্বের অর্থ করতে হবে কোথায়? বাক্যের শেষে। ওকে, এরপরে বাক্যের মাঝে যদি কোনো অ্যাডভার্ব থাকে, অ্যাডভার্বের অর্থ সুবিধা মতো করতে হবে, যেখানে বসিয়ে শুনতে ভালো লাগে অথবা যে ওয়ার্ডকে মডিফাই করে ঠিক তার পাশেই বসাতে হবে, তাহলেই বাক্যের অর্থটা পরিপূর্ণ হবে। আরেকটি বিষয় আছে, যদি ক্লোজ থাকে একটা বাক্যে, বড় একটা বাক্যে, যেমন কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্সে অনেকগুলো ক্লোজ থাকতে পারে, খণ্ডবাক্য থাকতে পারে, তাহলে আমরা কি করব? আমরা এই ক্লোজযুক্ত বাক্যকে আলাদা করে নেব। প্রথম অংশের অর্থ আগে পূর্বে করব, তারপরে পরের অংশ, তারপরে পরের অংশ অর্থ করব। আমি আশা করছি আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন। এখন দেখেন এই অংশটুকুর এই সেন্টেন্সের অর্থ করা, আই হোপ এটা আপনাদের কাছে অনেক ইজি হবে। যে দেখুন একটু, যে নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শাকলস অফ অ্যাপার্থাইড। তাহলে
প্রথমে অর্থ করতে হবে কিসের? নেলসন ম্যান্ডেলা। এরপরে অর্থ করতে হবে কোন অংশটুকুর? অফ অ্যাপার্থেইড মানে বর্ণবাদের। অফ শব্দের অর্থ হচ্ছে এর। অফ শব্দের অর্থ কি? এর। ওকে, এরপরে আমাদের অর্থ করতে হবে কি? ফ্রম দ্য শাকল। আমরা জানি ওকে, আমরা জানি যে ফ্রম মানে হতে বা থেকে, এই অর্থে এখানে ইউজ হয়েছে। এরপরে আমাদের অর্থ করতে হবে কিসের? এরপরে আমাদের অর্থ করতে হবে, এরপরে আমাদের যে অংশটুকু অর্থ করতে হবে সেটা সাউথ আফ্রিকা। আমি আশা করছি আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন। সাউথ আফ্রিকা। এখন সব শেষে আমরা অর্থ করব কিসের? ভার্বের অর্থ করব। সবশেষে আমরা অর্থ করব কিসের? ভার্বের অর্থ করব, যে পরিচালনা করতেন। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আমি আশা করছি আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন যে প্রিপোজিশন খুব বড় একটা ভূমিকা পালন করে আমাদের, যে কিভাবে আমরা বাংলা বাক্য থেকে ইংলিশ, ইংলিশ বাক্য থেকে বাংলা করব। আচ্ছা, আপনারা একটু কমেন্ট সেকশনে একটু জানান যে এই অংশটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা। প্লিজ একটু কমেন্ট সেকশনে আমাকে একটু সাড়া দিন যে আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন কিনা। জি স্যার, জি স্যার, ইয়েস স্যার, অনেকেই লিখেছেন ইয়েস স্যার। ওকে, ওকে, আমরা একটু পরের স্লাইডে চলে যাই। এখন কথা হচ্ছে প্রিপোজিশন শব্দের অর্থ কি, প্রিপোজিশন কি আমরা একটু পূর্বে আমরা জেনেছি। এখন আমরা দেখব প্রি শব্দের অর্থ পূর্বে, পজিশন অর্থ অবস্থা। প্রিপোজিশন শব্দের অর্থ আমরা জানি শাব্দিক অর্থে পূর্বের অবস্থা। অতএব প্রিপোজিশন অর্থ পূর্বের অবস্থা। সুতরাং যে ওয়ার্ড সাধারণত নাউন, নাউন ফ্রেজ অথবা প্রোনাউন বা জিরান অথবা নাউন ক্লোজ ইত্যাদির পূর্বে বসে এদের সাথে বাক্যের অন্য ওয়ার্ডস অথবা ফ্রেজ এর সম্পর্ক নির্দেশ করে তাকে প্রিপোজিশন বা রিলেটিং ওয়ার্ড বলা হয়। আমি আশা করছি এই অংশটুকু আপনারা বুঝতে পেরেছেন। এখন উদাহরণ দেখি আমরা। এই প্রিপোজিশন নিয়ে কিছু কথা আছে। প্রিপোজিশন গুলো আবার অ্যাডভার্ব হতে পারে বা অন্য কোনো পার্টস অফ স্পিচ হতে পারে। সেটা কিভাবে একটু আমরা খেয়াল করব। এখানে খেয়াল করেন যে হি ইজ ইন দ্য রুম। এখানে হি ইজ ইন দ্য রুম, খেয়াল করেন এখানে কিন্তু এটা প্রিপোজিশন। এটা কিন্তু একটা রুমের মধ্যে বোঝাচ্ছে, এটা মধ্যে বোঝাচ্ছে এইভাবে যে স্থির অবস্থা বোঝাচ্ছে। হ্যাঁ, এবং দা রুম এখানে এটা হচ্ছে নাউন। আমরা জানি প্রিপোজিশন কোথায় বসে? কোন নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে। তার মানে এখানে নাউনের পূর্বে বসেছে, যার ফলে এখানে ইনটা হচ্ছে প্রিপোজিশন। তবে এখানে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, ভার্বকে নির্দেশ করতে বাক্যের শেষে কোন প্রিপোজিশন বসলে তা অ্যাডভার্ব হয়। আমরা এই অংশটুকু একটু খেয়াল করি। এক্সাম্পল, প্লিজ কাম ইন। দেখেন তো, এই যে আমরা জানি প্রিপোজিশন বসার শর্ত এরপর একটা নাউন থাকবে। এই ইনের পরে কি কোনো নাউন আছে? নেই। কিন্তু এখানে ইন দ্বারা ভিতরের একটা স্পেসকে বোঝাচ্ছে। এখানে কিন্তু ভিতরের একটা স্পেসকে কিন্তু বোঝাচ্ছে। এবং এটা কি বসেছে? এই ভার্বের পরে বসেছে, ভার্বের স্থান বোঝাচ্ছে। আমরা জানি যদি আমরা ভার্বকে কোথায় দ্বারা প্রশ্ন করি, যদি একটা উত্তর পাওয়া যায় সেটা হবে কি? অ্যাডভার্ব। যেমন প্লিজ কাম ইন, দয়া করে আসো। কোথায় আসে? দয়া করে আসো। অর্থাৎ খেয়াল করো, কোথায় আসে? কোথায় আসুন, কোথায় আসুন উত্তরে কিন্তু আসতেছে ভিতর, একটা কথাই। তার মানে আমরা যদি কোথায় দ্বারা প্রশ্ন করি, আমরা যেই শব্দটি পাই সেই শব্দটার নামই হচ্ছে কি? অ্যাডভার্ব। ওকে, এখন আমরা একটা কোশ্চেন সলভ করি। আমরা একটু খেয়াল করি, 40তম বিসিএস এ আসা একটা প্রশ্ন। সবাই একটু মনোযোগ দিই আমরা। প্রশ্নটা হচ্ছে, all the amusement which can possible be imagined for a hard-working man after his day's toil, here is nothing like reading an entertaining book. It calls for no bodily exertion of which he has had enough. It it relieves his home of its dullness. এই একটা এখানে সেন্টেন্স দেওয়া আছে, এইটার বাংলা অর্থ কি হবে?
এটার বাংলা অর্থ কিভাবে করবেন আমি এটা প্রিপজিশনের মাধ্যমে আমি বাংলা অর্থটা করে দেখাচ্ছি। আমি আশা করছি তাহলে আপনাদের প্রিপজিশন সম্পর্কে একটা ভালো পজিটিভিটি আপনাদের মাঝে তৈরি হবে। ওকে, সবাই একটু আমরা দেখি তাহলে অর্থ করার নিয়ম আমরা একটু আগে দেখলাম। প্রথমে কি করতে হবে, বাক্যের সাবজেক্টের অংশের অর্থ করতে হবে, তারপরে শেষের প্রিপজিশন থেকে। এখানে আমাদের আগে ভার্ব বের করতে হবে। এখানে দেখেন ক্যান, ক্যান বি ইমেজিনড, এটা কিন্তু হচ্ছে ভার্ব, একটা ভার্ব। তাহলে সেন্টেন্সটা শেষ কোথায়, সেন্টেন্সটা শেষ হচ্ছে এই যে ফুল স্টপ এখানে। এখানে আরেকটা সেন্টেন্স শুরু হয়েছে ইজ ভার্ব দিয়ে, তার মানে এখানে দুইটা সেন্টেন্স শুরু হয়েছে। আমরা প্রথম সেন্টেন্সের অর্থ আগে করব। বলছে কি এখানে যে অফ অল অ্যামিউজমেন্ট, তাহলে অফ অল অ্যামিউজমেন্ট এই অংশটুকুর অর্থ কি হবে, এই অংশটুকুর অর্থ কি হবে, এই অংশটুকুর অর্থ হবে অল অফ অল অ্যামিউজমেন্ট হুইচ ক্যান বি পসিবল বি ইমেজিনড ফর এ হার্ড ওয়ার্কিং ম্যান। তাহলে অর্থ দেখেন এখানে বলছে যে অ্যামিউজমেন্ট শব্দের অর্থ কি, আমি একটু আপনাদের আগে অর্থগুলো দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এক্সারশন, টয়েল, তারপরে খেয়াল করেন যে এর অর্থ হচ্ছে পরিশ্রমী, অ্যামিউজমেন্ট মানে হচ্ছে বিনোদন, বডিলি শব্দের অর্থ হচ্ছে শারীরিকভাবে, এবং রিলিফ শব্দের অর্থ হচ্ছে স্বস্তি দেয়া, এবং ডালনেস শব্দ নিস্তেজ বা একঘেয়েমি। এখন অর্থ করতে আমি আশা করছি আমাদের আর মানে কঠিন লাগবে না, সহজ হবে। খেয়াল করেন একটু যে কি অফ অল অ্যামিউজমেন্ট, তাহলে এর শব্দের অর্থ কি হচ্ছে সকল, সকল বিনোদনের, অর্থাৎ সকল বিনোদনের, হুইচ যা, ক্যান পসিবল এখানে অর্থ করতে হবে পরে, হুইচ যা একজন কঠোর পরিশ্রমীর জন্য, পরিশ্রমের জন্য কি কল্পনা করা সম্ভব। আফটার হিজ ডেজ টয়েল, তার দিনের পরিশ্রমের পরে, টয়েল মানে কিন্তু পরিশ্রম, দেয়ার ইজ নাথিং লাইক রিডিং অ্যান এন্টারটেইনিং বুক। কি বলছে এর অর্থ কি হবে, যে এখানে কি বলছে যে সকল ধরনের, অর্থাৎ লাইক রিডিং অ্যান এন্টারটেইনিং বুক, বলছে যে বিনোদনমূলক বই পড়ার, বই পড়ার যে আনন্দ, বিনোদনমূলক বই পড়ার যে আনন্দ, এর চেয়ে আর কি তার কাছে আনন্দের হতে পারে। তাহলে এটার যদি আমরা এখন সম্পূর্ণ অর্থটা করি, অর্থটা হয় এরকম, একজন পরিশ্রমী মানুষের জন্য সারাদিনের ক্লান্তি, ক্লান্তির পরে, ক্লান্তির পরে যে সকল বিনোদনের কথা কল্পনা করা যায়, তারপরে আমরা অর্থ কি করতে পারি, তার মধ্যে মনোরঞ্জক অর্থাৎ বিনোদনমূলক বই পাঠের তুলনা নেই, এটি শারীরিক পরিশ্রমের কোনো দাবি রাখে না। আমরা একটু পরে দেখছি, ইট কলস ফর নো বডিলি এক্সারশন অফ হুইচ হি হ্যাজ হ্যাড এনাফ, বলছে তারপরে কি ইট রিলিভস হিজ হোম অফ ইটস ডালনেস। তার অর্থ কি হবে, শেষ অংশটুকু যা, যা তিনি দিনের পর দিন যথেষ্টই করেছেন, অর্থাৎ কোনটা, এই যে বই পড়া, যে বিনোদনমূলক বই, সে যত পরিশ্রম করুক পরিশ্রমের পরে বিনোদনমূলক বইগুলো পড়ে। হ্যাঁ, এটা সে এখানে বলছে ইট দ্বারা বলছে এটা সে অনেকেই অনেকবারই করেছে। তারপরে এটি তার গৃহ জীবনে একঘেয়েমি দূর করে, অর্থাৎ ইট রিলিভস হিজ হোম। তাহলে এটি কি বলছে, তার, এটি তার কি বলছে, তার গৃহ জীবনের সকল ধরনের ক্লান্তি বা নিস্তেজতা দূর করে বা একঘেয়েমি দূর করে। ওকে, এখন আমরা প্রিপজিশন সার্কেল দেখবো, ইটস ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল করেন একটু সবাই। অ্যাভব শব্দের অর্থ কি, অ্যাভব শব্দের অর্থ হচ্ছে ওপরে বা স্থির অবস্থা বোঝাতে অ্যাভব ইউজ হয়। এরপরে দেখেন ওভার, ওভার শব্দের অর্থ বা কি অর্থে ব্যবহৃত হয়, ওপরে স্থির অবস্থা বোঝাতে। ওকে, তাহলে এখানে দেখেন যে অ্যাভব হচ্ছে উপরে স্থির অবস্থা বোঝাতে, আবার ওভারও হচ্ছে উপরে স্থির অবস্থা বা এটা গতিশীল অবস্থা বোঝায়। এখানে একটু কারেকশন করে নিন সবাই। অন টপ অফ, এটা কি বা স্পর্শ অবস্থা বোঝালে হবে অন টপ অফ। এরপরে আমরা একটু খেয়াল করি আপন, তাহলে আপন কি অর্থে ব্যবহৃত হবে, স্পর্শ অবস্থায় ওপরে, কোথায় স্পর্শ অবস্থায় ওপরে বোঝাতে। বিসাইড, তাহলে বিসাইড কি অর্থে, পাশে বোঝাতে, কোনো কিছুর পাশে বোঝাতে। এরপরে খেয়াল করি আপ, আপ শব্দ কি অর্থে ব্যবহৃত হয়, নিচ থেকে ওপরে, আমরা এখানে একটা সার্কেল দেখতে পাচ্ছি, সার্কেলের নিচ থেকে ওপরে বোঝাচ্ছে। এরপরে একটু খেয়াল করি যে ইনটু, ইনটু হচ্ছে বাহির থেকে যখন ভিতরে প্রবেশ করে তখন হচ্ছে ইনটু। ওকে, এরপরে দেখি যে এই যে আমরা একটা এখানে থ্রো,
থ্রো শব্দটা কি অর্থে ব্যবহৃত হয়? কিছুর মধ্যে দিয়ে, অর্থাৎ কোনো কিছুর মধ্যে দিয়ে আড়াআড়ি ভাবে যদি যায় সেটা হচ্ছে থ্রো। ইন, ইন কি বোঝায়? ভিতরে স্থির অবস্থা বোঝাতে, একটু আগে আমি বিষয়টি আপনাদের সঙ্গে আলোচনা করেছি। এরপরে ইনসাইড, ইনসাইড শব্দটা কি অর্থে ব্যবহৃত হবে? ইনসাইডও ব্যবহৃত হবে সাধারণত ইনসাইড ভিতরের কোনো পাশে বোঝাতে। আবার খেয়াল করি আমরা টু, প্রতি, অর্থাৎ ভিতরের দিকে গতিশীল বোঝাতে টু ব্যবহৃত হয়। আবার খেয়াল করি টুয়ার্ডস, কোনো কিছুর দিকে বা অভিমুখে অর্থে কিন্তু টুয়ার্ডস ব্যবহৃত হয়। এরপরে দেখি আন্ডার, মানে নিচে অর্থে ব্যবহৃত হয় আন্ডার, স্পর্শ অবস্থায় নিচে বোঝাতে। আবার খেয়াল করি যে বিলো, এটা বিচ্ছিন্ন অবস্থায় আরো নিচে বোঝাতে হবে বিলো। ওকে, এরপরে আমরা খেয়াল করি আউট অফ, এটা কি অর্থে ব্যবহৃত হয়? ভিতর থেকে বের হয়ে বাহিরের দিকে গতিশীল, আউট অফ। সাইড, আউটসাইড কোনো কিছুর বাহিরে বা পাশে বোঝাতে ব্যবহৃত হয়, এবং আউট অফ কোনো কিছুর বাহিরে বা বাহির পাশ। ওকে, এখন আমরা দেখি ফ্রম, ফ্রম কি অর্থে ব্যবহৃত হয়? কোনো কিছু হতে বাইরে, অর্থাৎ হতে বা থেকে এ অর্থে ব্যবহৃত হয়। এখন আমরা একটা টেস্ট দেই, এটা একটু সবাই কমেন্ট সেকশনে একটু আমাকে বলার চেষ্টা করেন। কমেন্ট সেকশনে একটু সবাই কমেন্ট করেন যে এ প্রিপজিশন ইউজ উইথ এ ভার্ব ইজ অ্যান ড্যাশ। যদি একটা প্রিপজিশন ভার্বের সাথে ইউজ হয় তাহলে তাকে কি বলা হয়? আমরা কিন্তু শুরুতে এটা জেনেছি। একটু কমেন্ট সেকশনে একটু আপনারা বলার চেষ্টা করেন। অ্যাডভার্ব, অ্যাডভার্ব, অ্যাডভার্ব। ওকে, আপনারা প্রায় সকলেই একজন প্রশ্ন করেছেন যে কারক এবং হচ্ছে প্রিপজিশন ইংলিশে আসলে কি সেম ব্যবহার? কি হ্যাঁ, এখানে কিছু বিভক্তির ইউজ আছে, বিভক্তির ইউজ আছে যেগুলো আমাদের ব্যবহৃত হয়ে থাকে, যেমন প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, এই বিভক্তিগুলো ইউজ হয়ে থাকে। যেমন ওই যে আমি শুরুতেই যখন আমি বাংলা অনুবাদ করলাম তখনই দেখিয়েছি যে অফ অর্থ দেয় এর, র এর দ্বিতীয় বিভক্তি, আবার এ অন্তস্থ ও, হতে থেকে চেয়ে, এই বিভক্তিগুলো অর্থ দিয়ে থাকে। আপনি এক্সাক্ট ধরেছেন। আপনারা সকলেই অনেক সুন্দর অ্যান্সার করতেছেন, ওয়াও, ইটস কোয়াইট গুড। ওকে, থ্যাংক ইউ আপনাদের আমাকে কোঅপারেট করার জন্য। আপনারা দেখি সকলেই এখনো আছেন, ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবেন। ওকে, এখন এইটার একটু আনসার করার চেষ্টা করি সবাই, যে হি ওয়াইটেড ইন ফ্রন্ট অফ হাউস, এখানে ইন ফ্রন্ট অফ এটা কি হিসেবে ইউজ হয়েছে? এটা কি হিসেবে ইউজ হয়েছে একটু সবাই একটু চেষ্টা করি আমরা। ওকে, হোয়াট ইজ আ পজিশন, অনেক সুন্দর প্রশ্ন করেছেন, হোয়াট ইজ আ পজিশন? অ্যাপোজিশন, ওকে, অ্যাপোজিশন একটা ফ্রেজ গঠন করে সাধারণত। আপনারা যারা প্রশ্ন করবেন একটু খাতায় লিখে রাখেন, সবার শেষে প্রশ্নগুলো করলে খুবই ভালো হয়। অ্যাপোজিশন সাধারণত মডিফায়ার হিসেবে ইউজ হয়ে থাকে। ওকে, অ্যাপোজিশন হচ্ছে প্রথমে নাউন, যে নাউন থাকে সেটার একটা পরিচয় বোঝায়। যেমন আলমগীর কবির অ্যান ইংলিশ টিচার, এখানে ইংলিশ টিচারকে আমরা অ্যাপোজিশন বলতে পারি। আমি এইমাত্র জয়েন হয়েছে। ওকে, ওকে, প্রিপজিশন, তাহলে এটা অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে প্রিপজিশন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। ওকে, এখন আমরা 1 নম্বর প্রিপজিশন অ্যাট নিয়ে কিছু কথা বলবো। খুব গুরুত্বপূর্ণ একটা প্রিপজিশন। অ্যাট প্রিপজিশনের ব্যবহার ছোট স্থান বোঝাতে অ্যাট ব্যবহৃত হয়, নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাট ব্যবহৃত হবে। তাকানো, এই যে দেখেন পিচ্চি তাকিয়ে আছে অনেক সুন্দর করে, তাকানো বোঝালে অ্যাট ব্যবহৃত হবে। পৃষ্ঠা দেখা বোঝালে অ্যাট ব্যবহৃত হবে। মাত্রা বা তাপমাত্রা বোঝালে অ্যাট ব্যবহৃত হবে। এরপরে আমরা খেয়াল করি যে মূল্য বা হার বোঝালে অ্যাট ব্যবহৃত হবে। এরপরে আমরা দেখি কোন বিষয়ে দক্ষ, এটা বুঝালেও অ্যাড ব্যবহৃত হবে। এই পাশে দেখতে পাচ্ছেন পার্টস অফ ফিজিক্যাল গ্রামার, এটা আমার আপকামিং বই, এটা প্রি অর্ডার চলছে। ওকে, এখন আমরা এক্সাম্পল দেখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। হি লিভস অ্যাট ত্রিশাল ইন ময়মনসিংহ, এই যে ত্রিশালটা হচ্ছে ছোট স্থান, যার ফলে এখানে হয়েছে অ্যাট। এরপরে খেয়াল করেন উই লিফট অ্যাট 2 o'clock, খেয়াল করেন এখানে আমরা দুইটাই জায়গাটি ত্যাগ করলাম, এটা কি বোঝাচ্ছে? একটা সময় বোঝাচ্ছে। আমরা কিন্তু একটু আগে দেখেছি
একটু খেয়াল করেন সবাই, এই যে নির্দিষ্ট সময় বোঝালে সেখানে কি হবে, অ্যাট ব্যবহৃত হয়। ওকে, এরপরে দেখেন শি গট ম্যারিড অ্যাট এজ, বয়স বা সংখ্যাও যদি বোঝায় সেক্ষেত্রেও কিন্তু অ্যাট ইউজ হয়। এরপরে খেয়াল করেন সুগার সেলস অ্যাট, টাকা 65 পার কেজি, মানে ওই যে প্রাইস যদি বোঝায়, একটু আগে কিন্তু আমরা এটা দেখলাম, যদি প্রাইস বোঝায় সেক্ষেত্রে কি হবে, অ্যাট ইউজ হবে। শি লুকস অ্যাট মি, ওই যে তাকিয়ে আছে আমরা পিকচারে দেখলাম, ওপেন ওপেন দ্য পেজ অ্যাট 19। ওকে, এখন আমরা একটু টেস্ট করি নিজেদের, তাহলে আমাদের এই বিষয়টি একদম ক্লিয়ার হয়ে যাবে। টেকনোলজি হ্যাজ ডেভেলপড ড্যাশ গ্রেট স্পিড, এখানে সঠিক অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট সেকশনে একটু যুদ্ধ করি আমরা কিছুক্ষণ, সবাই একটু কমেন্ট সেকশনে সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করি। আর ডি বলেছেন, ওয়াও, মাসুম পারভেজ আপনি ভাই অনেক ফাস্ট, আপনি আপনারা সবাই অনেক ফাস্ট, অনেক দ্রুত অ্যান্সার করে থাকেন। অ্যাট অ্যাট অ্যাট, ওয়াও গ্রেট। ওকে, তাহলে সঠিক অ্যান্সারটা কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অ্যাট। ওকে, আমরা এটা একটু অ্যান্সার করার চেষ্টা করি। হি ইজ ভেরি গুড ড্যাশ রিসিটিং পয়েন্ট, একটা বিষয় বুঝাচ্ছে, আমরা কিন্তু একটু আগে দেখলাম যে বিষয় যদি বুঝাই, কোন বিষয়ে দক্ষ, এটা বুঝালেও কিন্তু কি হবে, প্রিপজিশন অ্যাট ইউজ হবে। আমরা একটু দ্রুত, আমার প্রত্যাশাকে আপনারা ওভার করে ফেলেছেন, অনেক দ্রুত অ্যান্সার দিচ্ছেন আপনারা। ওকে, এখন আমরা 2 নম্বর প্রিপজিশনটা খেয়াল করি। ওকে, বিটুইন, ইউজ অফ বিটুইন খুব গুরুত্বপূর্ণ একটি প্রিপজিশন, যেটা থেকে চাকরিতে বা বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। আমরা একটু খেয়াল করি বিটুইন শব্দটা কিভাবে ইউজ হয়, এটা আমরা আগে খেয়াল করব। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা অ্যাপল আছে, দুটা বক্সের মানে মাঝে, দুই পাশে দুইটা বক্স আছে, মাঝে একটা অ্যাপল আছে। তাহলে আমরা এখানেই বুঝতে পারতেছি পিকচার দেখে যে দুইটা ব্যক্তি বস্তু বা দুইটা কোনো কিছুর মাঝে যদি কিছু অবস্থান করে সেই ক্ষেত্রে হবে কি, বিটুইন। তার দুইয়ের মধ্যে বুঝালে আর একটা কি, যে সময় 2 দিন অর্থাৎ বছর ঘটনা, যদি মেইন কথা দুইয়ের মাঝে বুঝালে বিটুইন হবে। ওকে, আমরা এক্সাম্পল দেখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দ্য র্যাট ইজ বিটুইন টু ক্যাটস, বলছে বিড়ালটি দুইটা কার মাঝে, কাঠের মাঝে। তাহলে এখানে আমরা আবার দেখেন আমি অর্থ কিন্তু ওই যে প্রথমে সাবজেক্টের অর্থ বিড়ালটি দুইটি ক্যাটের মাঝে, বিটুইন মাঝে আছে, আমি কিন্তু অর্থ করি ওই যে একটা নিয়ম আমি প্রথমে আলোচনা করেছি ওই নিয়মেই। এরপরে দেখেন সুইজারল্যান্ড লাইস বিটুইন অস্ট্রেলিয়া এন্ড ইতালি, এই যে দুইটার মাঝখানে আছে, কে আছে, এই জন্য এখানে বিটুইন হয়েছে। আবার দেখেন যে ইট ইজ চিপার বিটুইন 10 টাকা এন্ড 30 টাকা, বলছে 30 টাকা এবং 18 টাকার মধ্যে এটা হচ্ছে সস্তা। ওকে, তারপরে ডোন্ট ইট বিটুইন মিলস, এই জায়গায় অনেকের কনফিউশন হতে পারে, এখানে মিলস তো প্লুরাল বোঝাচ্ছে, এখানে বিটুইন মিলস বলতে বোঝাচ্ছে আমি দুপুরে, আমি সকালে এবং রাতে খাচ্ছি, এর মাঝে আমাকে একটা সময় খেতে নিষেধ করেছে। হ্যাঁ, আমি আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন। ওকে, একটু আমরা নিজেদের টেস্ট করি, একটু কাইন্ডলি আমরা একটু দ্রুত একটু আমরা টেস্ট করি নিজেদের। হি ডিভাইডেড মানি ড্যাশ টু চিলড্রেন, এখানে কি হবে সবাই একটু, আমি কমেন্ট সেকশন দেখতেছি আপনাদের। ক্লাসগুলো কি রেকর্ড পাবো? ক্লাসগুলো রেকর্ড হয়তো পাবেন না। বিটুইন ওয়াও, আপনারা অনেক ফাস্ট। ওকে, তাহলে বিটুইন অ্যান্সার। ওকে, আমরা 3 নম্বর প্রিপজিশনটা একটু সবাই খেয়াল করি, যে অ্যামং, তাহলে কখন ইউজ হবে এইটা আমরা খেয়াল করি। প্রথম কথা হচ্ছে এখানে অনেকগুলো কি আছে, এখানে অনেকগুলো কালারের, ধরেন এখানে আমরা কোনো প্রাণী আছে, এই প্রাণীগুলোর মাঝে আমি লাল কালারটা চয়েস করতেছি, তাহলে অনেকগুলো কোনো কিছুর মাঝে সেটা 2 এর অধিক হতে হবে অবশ্যই। যদি 2 এর অধিক হয়, অনেকগুলো হয়, তাহলে সেইখান থেকে একটা চুজ করতেছি, মানে এখানে অ্যামং ইউজ হবে। তাহলে কি অনেকের মাঝে কোনো কিছু ভাগ করে দেওয়া অর্থে ব্যবহৃত হয়। আবার কি কোনো ব্যক্তি বা বস্তুর মাধ্যমে পরিবেষ্টিত হওয়া অর্থে, বা কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝাতেও কিন্তু কি ব্যবহৃত হবে, অ্যামং ইউজ হবে। আমরা উদাহরণ দেখি, হি ডিভাইডেড দ্য মানি অ্যামং দ্য চিলড্রেন, এখানে চিলড্রেন বলতে বোঝাচ্ছে প্লুরাল, অনেকগুলো চিলড্রেন, সে অনেকগুলো মানে বাচ্চাদের মাঝে অনেকগুলো সে অনেকগুলো বাচ্চাদের মাঝে কি ভাগ করে দিল, টাকা ভাগ করে দিল।
ওকে, সম্পদ ভাগ করে দিল টাকা। হ্যাঁ, এখানে আমরা জানি যে মানি হচ্ছে একই সঙ্গে নন কাউন্টেবল নাউন, কারণ এটাতে সম্পদ বোঝায়। যেমন আমার যে জ্ঞান আছে আমি তো এটা কাউকে দিতে পারবো না, এটা হচ্ছে কি সম্পদ। ওকে, দেয়ার ওয়াজ, আমরা একটু খেয়াল করি, দেয়ার ওয়াজ এ হাউস ড্যাশ অ্যামং দ্য ট্রিজ। এখানে এই যে ট্রিজ, খেয়াল করেন একটু সবাই, এখানে ট্রিজ বলতে বোঝাচ্ছে অনেকগুলো গাছ, অনেকগুলো গাছের মধ্যে একটি বাড়ি আছে, যার ফলে এখানে অ্যামং হয়েছে। ওকে, আমরা একটু নিজেদের টেস্ট করি। এগেইন এগেইন সবাই একটু দ্রুত আমরা অ্যান্সার করার চেষ্টা করি। আমরা একটু দ্রুত, সি 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 সি, ও গ্রেট গ্রেট, থ্যাংক ইউ। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে অ্যামং। ওকে, এখন আমরা 4 নাম্বার প্রিপজিশনটা একটু সবাই খেয়াল করি। বাই, আমরা এখন বাইয়ের ইউজ করব, সবাই একটু আমরা মনোযোগ দিয়ে খেয়াল করি যে ইউজ অফ বাই, কিভাবে বাইটা ব্যবহৃত করতে হয় আমাদের সেন্টেন্সে, এটা দেখবো। ইউজ অফ বাই, প্রথম কথা হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক। ওই যে এক ভাই প্রশ্ন করেছিলেন যে কারকের ক্ষেত্রে কি প্রিপজিশন ইউজ হয়। ভাই, ক্লাসগুলো আপনি করতে থাকেন, দেখবেন আপনার মনের মাঝে যত কোশ্চেন আসে প্রিপজিশন নিয়ে, আমি আশা করছি আপনি সকল প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবেন, সকল প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবেন। ওকে, ও ক্লাসটি রেকর্ড হচ্ছে, ক্লাসটি রেকর্ড হচ্ছে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে ইজেপি, আপনারা এখান থেকে দেখতে পারবেন। ওকে, আর সকলেই আমাদের ইজেপির সঙ্গে যুক্ত হয়ে যান, ইনশাল্লাহ আমি আশা করছি আপনারা ভালো কিছু পাবেন। আর ইজেপি হচ্ছে মনে হয় না এটা হচ্ছে শিওর যে 100 জন হচ্ছে ভর্তি হতে পারবেন 500 টাকা ফি দিয়ে। আপনারা এটা দ্রুত কনফার্ম করে ফেলুন, ইনশাল্লাহ এখান থেকে আমরা ভালো কিছু সার্ভ করতে পারবো এবং আপনারাও পাবেন। ওকে, তারপরে পরিমাণ বোঝাতে কি ব্যবহৃত হয়, যে পরিমাণ, ও এখানে আমি একটু বর্ণনা দিই, সেটা হচ্ছে যে দ্বারা দিয়ে কর্তৃক বোঝাতে। যেমন আমি এই লোকগুলো দ্বারা কাজ করাচ্ছি, কারো দ্বারা করাইলে, হ্যাঁ দিয়ে দ্বারা কর্তৃক, এটা কিন্তু একটা বিভক্তি ইউজ হয়েছে ওই যে কারকের। এরপরে খেয়াল করেন পরিমাণ যদি বোঝায় সেক্ষেত্রে কি ইউজ হবে, পরিমাণ বোঝালে কিন্তু ইউজ হবে বাই। নির্ধারিত সময়ের পূর্বে বাই বসে। আবার যাতায়াতের মাধ্যম বোঝাতে বাই আসে। মাধ্যম, এখানে কিন্তু মাধ্যম বোঝাচ্ছে, আমাদের শব্দের অর্থ বুঝতে হবে। এই যে আমরা বাসে যাই, বাই বাস, বাই ট্রেন, বাই ইয়ার। ওকে, কিছু অনুসারে বোঝালে বাই হবে। যেমন আপনার ঘড়ি অনুসারে কয়টা বাজে ভাই, এই আপনার ঘড়িতে কয়টা বাজে, আমরা এগুলো বলি না। প্রিপজিশন ভালোভাবে জানলে আমাদের অর্থ করতে, একটা বাক্যের সঠিক অর্থ করতে অনেক ইজি হবে। পাশে বা কাছে বা নিকটে বোঝালে, যেমন মেয়েটি জানালার নিকটে বা পাশে অবস্থান করছে। ওকে, এখন আমরা উদাহরণ দেখি। যেমন দ্য টেলিফোন ইজ বাই দ্য উইন্ডো, তার এই বাক্যটার সঠিক অর্থ কি হবে, টেলিফোনটি জানালার পাশে। সাধারণত আমরা জানি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো লিঙ্কার বা লিঙ্কিং ভার্ব হিসেবে বসে, লিঙ্কিং ভার্ব হিসেবে বসে সাধারণত, আমরা জানি এটা, যার ফলে এই ভার্বটার অর্থ অনেক সময় উজ্জ্ব থাকে। ওকে, কাম অ্যান্ড সিট বাই মি, এর অর্থ কি পাশে, ওই যে আমরা একটু আগে কিন্তু স্লাইডে দেখলাম যে পাশে বুঝাতে বাই বসে। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি, দ্বারা বুঝাতে দ্বারা দিয়ে কর্তৃক, কাজটি আমার দ্বারা সম্পূর্ণ করা হয়েছে। দ্য ফ্লোর ওয়াজ ক্লিন বাই দেম, যে তাদের দ্বারা ফ্লোরটি পরিষ্কার করা হয়েছিল বা করেছিল। তারপরে দেখেন দ্য হাউস ইজ হিটেড বাই গ্যাস, বাড়িটি গ্যাস দ্বারা কি হিট হয়েছিল, হিট গরম। ওকে, তারপরে দেখেন আই উইল কন্ট্যাক্ট ইউ বাই লেটার, আমি চিঠির মাধ্যমে, মাধ্যম বোঝাতে আই উইল কন্ট্যাক্ট ইউ বাই লেটার। তাহলে এখানে অর্থ কি হবে, যে ওই যে মাধ্যম বোঝাতে আমরা কিন্তু যে প্রিপজিশন সার্কেল আপনাদের আমি দেখাইলাম এবং যে এই পিকচারের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি, ভাই এই ক্লাসগুলো এইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি যে কোনো কনফিউশনাল তথ্য এখানে অ্যাড করা নেই যেটা আপনাকে কনফিউশন করবে। ওকে, যেমন হি অট টু হ্যাভ অ্যারাইভ বাই নাও, এটা কিন্তু একটা সময় বোঝাচ্ছে। তারপরে খেয়াল করেন হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, ওই যে ঘড়িতে কয়টা বাজে। তারপরে দিস দিস অ্যাপার্টমেন্ট ইজ, এই যে একটা কি মানে পরিমাপ বোঝাচ্ছে কিন্তু এখানে বাই দ্বারা, যে দিস অ্যাপার্টমেন্ট ইজ 30 ফিট বাই 40 ফিট, তাহলে 40 ফিট বাই, ওই যে আমাদের কিন্তু দেশের যারা হচ্ছে রাজমিস্ত্রি কাজ করে যে ভাইয়েরা, তারাও কিন্তু এগুলো ইংলিশ জানে না কিন্তু এগুলো কিন্তু ইউজ করে, আমরা কিন্তু এটা জানি যে তারা ইউজ করে। আবার যারা এই যে কাঠের কাজ করে তারাও কিন্তু এগুলো ইউজ করে ইংলিশ, তাদের বলবেন যে এটা কোন টপিক অনুযায়ী হয়েছে তারা কিন্তু পারবে না। হ্যাঁ, ওকে, এরপরে পরের সেন্টেন্সটা একটু আমরা খেয়াল করি, যে আই উইল গো টু ঢাকা বাই ল্যান্ড বাই বাস, আমি বাসে করে অথবা মানে ল্যান্ড অর্থাৎ
যে কোনো ভাবে হেঁটে বা যে কোনো ভাবে আমরা ঢাকা যাব। আমি আশা করছি আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন। ওকে, আমরা এই এতক্ষণ যা পড়লাম এটা একটু সামারি দেখি। বাই এবং উইথ এর ব্যবহারের পার্থক্য। দ্বারা দিয়ে কর্তৃক পাশে কাছে নিকটে অনুসারে নির্ধারিত সময়ের পূর্বে যাতায়াতের মাধ্যম ইত্যাদি বোঝাতে বাই অথবা উইথ বসে। ব্যক্তির পূর্বে বাই, বস্তুর পূর্বে উইথ। আমি আশা করছি কনফিউশন ক্লিয়ার। ভবিষ্যৎকালে কোনো নির্ধারিত বা নির্দিষ্ট সময়ের পূর্বে বা মধ্যে বোঝাতে বাই ব্যবহৃত হয়, যেমন আই হ্যাভ টু কমপ্লিট দ্য ওয়ার্ক বাই থার্সডে। আমাকে বৃহস্পতিবারের মধ্যে কাজটি সম্পূর্ণ করতে হবে। এক্ষেত্রে সতর্ক থাকতে হবে, অনির্দিষ্ট সময়ের পূর্বে কিন্তু ইন বসে। আমাদের কিন্তু এই যে কনফিউশন, এগুলো থেকেই কিন্তু আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। উই হ্যাভ টু গো ইন 5 মিনিটস, এখানে এই যে একটা কি বোঝাচ্ছে, নির্দিষ্ট সময়ের মধ্যে, অর্থাৎ এক্ষেত্রে সতর্ক থাকবেন কি অনির্দিষ্ট সময়ের মধ্যে বলছে 5 মিনিটস, আপনি যে কোনো 5 মিনিটের মধ্যে আসতে পারেন, এটা বুঝাইছে। ওকে, এখন আমরা একটু নিজেদের চেক করি, একটু দ্রুত সবাই অ্যান্সার করার চেষ্টা করি, দ্রুত আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করি দ্রুত। আমরা একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করি। ডি ডি ডি, ও গ্রেট। বাই বা উইথ, বাই হবে একটাতে আর একটাতে হবে উইথ। ওকে, এখন এটা একটু সবাই দেখেন, আমাদের ক্লাসে রেকর্ডেড থাকবে, আপনারা ক্লাসগুলো দেখতে পারবেন বারবার। ওকে, তাহলে এখানে কি হবে, আওয়ার স্কুল ইজ বাই দা মেইন রোড, মানে মেইন রোডের পাশে। ওকে, 5 নম্বরটা হচ্ছে ইন। তাহলে ইন কখন ইউজ হয়? প্রথম কথা হচ্ছে কাল বা সময় বা মাসের পূর্বে ইন বসে, বড় স্থানের পূর্বে ইন বসে। তারপরে কোনো ব্যক্তি বস্তু বা ভিতরে বোঝাতে ইন বসে। এরপরে সপ্তমী বিভক্তি, একজন ভাই প্রশ্ন করেছিলেন, আপনার উত্তর আশা করছি আপনি পেয়ে যাচ্ছেন। আবার কোনো বিদ্যমান কোনো কিছুর মধ্যে বোঝাতে বা নিহিত অর্থে। ওকে, এখন আমরা সেন্টেন্স দেখি। বার্ডস লিভ ইন দ্য ট্রিজ, তাহলে পাখি কার মধ্যে, বৃক্ষের মাঝে বসবাস করে বা বন, এখানে ট্রিজ বলতে আমরা বনও বলতে পারি। তারপরে হি উইল ডাই ইন 5 days, এখানে নিকট ফিউচার বোঝাচ্ছে। তারপরে হি ইজ ইন দা ড্রয়িং রুম, তাহলে সে ড্রয়িং রুমের মধ্যে আছে, একটা মধ্যে স্থির অবস্থা বোঝাচ্ছে। তারপর মাদার রোজ ইন হার, তার মধ্যে, ওই যে কারো মধ্যে কোনো গুণ থাকতে, যেমন আমরা বলি না যে ওই যে আমরা অনেক সময় বলি যে যে উই ট্রাস্ট ইন ডক্টর মোহাম্মদ ইউনুস। ওকে, হি ডাইড ইন 2004। ওকে, তারপরটা একটু খেয়াল করি আমরা সবাই। ওকে, ওকে, হ্যাপিনেস লাইস ইন কন্টেনমেন্ট। তারপরে হি প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল। ওকে, আমরা একটু টেস্ট করি নিজেদের, যে আই উইল বি ফ্রি ড্যাশ আফটারনুন, ইন আফটারনুন অর্থাৎ মধ্যে বোঝাচ্ছে, একটা সময়ের মধ্যে আমি ফ্রি হব। কখন এটা কিন্তু বলা নাই, অনির্দিষ্ট বোঝাচ্ছে। এরপরে খেয়াল করেন, হুইচ ইজ দা লংগেস্ট রিভার ড্যাশ বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে এরিয়ার মাঝে বোঝাচ্ছে, ইন হবে। ওকে, 6 নাম্বার ওয়ান, খুব গুরুত্বপূর্ণ একটা প্রিপোজিশন। আমরা দ্রুত ক্লাসটি শেষ দেবো, আর অল্পক্ষণ আমি সময় নেবো। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আমি আশা করছি আপনাদের বিরক্ত করছি না। ওকে, দেখি, দিকে বোঝাতে ইন, বস্তুর উপরে বোঝাতে ইন, উপরে মানে উপরের নির্ভর করে, যেমন আমি আমার বাবার উপর নির্ভর করি, দিন বা তারিখ বোঝাতে ইন। এরপর কোনো বিষয়ে কোনো কিছু সম্পর্ক বোঝাতে ইন ব্যবহৃত হয়। সেন্টেন্স দেখি, যেমন দ্য অ্যান্ট ইজ ওয়ান দ্য ইগলো, ইগলোর ওপরে কি পিঁপড়াটি, উপরে বোঝাচ্ছে। তারপরে শি ডিপেন্ডস ওয়ান হার ফাদার, সে নির্ভর করে। এরপরে খেয়াল করেন, ফাইন্ড আউট দ্য ডায়াগ্রাম অন পেজ, মানে বলছে একটা ডায়াগ্রাম আছে কোন একটা পেজের উপরে, সেটা বলছে এখানে। হ্যাঁ, তারপরে দেখেন দেখেন ওয়ান সানডে, এটা একটা সময় বা সপ্তাহের নাম বুঝাইছে। তারপরে খেয়াল করেন, হি টার্ন হিজ ব্যাক ওয়ান আস, সে আমাদের দিকে ঘুরলো, কোনো দিকে ঘুরে, অর্থাৎ কোনো দিকে ঘোরা, এই অর্থে কিন্তু কি ব্যবহৃত হবে, অন ব্যবহৃত হবে। তারপরে আই হ্যাভ স্টার্টেড এ কোর্স ওয়ান দ্য কম্পিউটার, যেমন আমাদের ইজিপি থেকে অনেকগুলো কোর্স চালু আছে, বিসিএস এবং সকল ধরনের জব, আপনারা দ্রুত ইজিপিতে ভর্তি হতে পারেন। এই অফারটা সীমিত সময়ের জন্য, আপনারা এইটা লুফে নিতে পারেন এই মুহূর্তে। ওকে, আপনারা যোগাযোগ করতে পারেন ইজিপির
ফেসবুক গ্রুপ অথবা ওয়েবসাইট থেকে আপনারা ডিরেক্ট ভর্তি হতে পারবেন। সকল ধরনের বিষয় আছে এখানে, আপনারা দেখতে পারেন। আর বিশেষ কথা হচ্ছে ইজেপি থেকে আপনারা পরীক্ষা দিতে পারছেন, এবং ইজেপি মনে হয় বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যেখানে আপনারা পাচ্ছেন যে এই যে সফট কপি, যেটা হচ্ছে আমরা পিডিএফ করতে পারি। ওকে, তারপরে সেন্টেন্সটা একটু খেয়াল করি, আই ডিড নট লাইক এনি ওয়ার্ক অন কম্পিউটার প্রোগ্রামিং। ওকে, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ক্লাসটি উপভোগ করার জন্য। আমি আশা করছি আপনারা এই ক্লাস থেকে ভালো কিছু শিখতে পেরেছেন। ইনশাল্লাহ আপনারা সঙ্গে থাকবেন ইজিপির, ইনশাল্লাহ আপনাদের একটা ভালো প্রিপারেশন হবে হ্যাঁ সামনের দিকে। আর আপনাদের সবার জন্য আমার পক্ষ থেকে পার্সোনালি দোয়া থাকবে যেন মহান আল্লাহ পাক আপনাদের ভালো একটা রিজিকের ব্যবস্থা করে দেয়, এবং যেন আল্লাহ পাক আপনাদের সফলতার একটা সর্বোচ্চ চূড়ায় নিয়ে যায়, সেটার যেন মাধ্যম হতে পারি আমরা এবং আমাদের ইজিপি